আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। 3 দিনের সফর শেষে আজ বাংলাদেশ ছেড়েছেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত এবং মধ্য ও দক্ষিণ এশিয়ায় ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। গত বৃহস্পতিবার 30শে জুলাই বাংলাদেশে এসেছেন সার্জিও গোর। তিনি প্রথমে মিটিং করেছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে। সেই মিটিংয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মিস্টার হুমায়ুন কবিরও ছিলেন। ডক্টর খলিলের সাথে সার্জিও গোরের মিটিং এর আগে সকালবেলায় কিন্তু চীনের রাষ্ট্রদূত ডক্টর খলিলের সাথে মিটিং করেছেন। তারপরে পাকিস্তানের রাষ্ট্রদূত ডক্টর খলিলের সাথে মিটিং করেছেন এবং সন্ধ্যায় 6:30টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ডক্টর খলিল মিটিং করেছেন সার্জিও গোরের সাথে। চীনের রাষ্ট্রদূত সকালে মিটিং করে বলেছেন যে কোনো কারণে আমেরিকা যদি রোহিঙ্গাদের জন্য ফান্ডিং বন্ধ করে দেয় তাহলে চীন ওই অ্যামাউন্টটা ফান্ড করবে। ডক্টর খলিলের সাথে সার্জিও গোরের মিটিংটাকে আমি কখনোই গুরুত্ব দেইনি, কারণ আমার কাছে এই মিটিংটাকে মনে হয়েছে যে প্রভুর সাথে ভৃত্যের মিটিং। এই মিটিংটির শুরুতেই সার্জিও গোর বলেছেন যে এই যে সম্প্রতি চায়নার সাথে যে এমওইউ গুলো সাইন করা হয়েছে, চায়নার সাথে যে করিডোর নিয়ে আলোচনা করা হয়েছে, সবকিছু বাতিল করতে হবে। এবং ডক্টর খলিল বলেছেন ওকে, এখন থেকে এগুলো ডিপ ফ্রিজে চলে গেল। একদম ডিপ ফ্রিজ শব্দ দুটো তিনি ইউজ করেছেন। ইন্টারেস্টিংলি এই মিটিং এর পরে একটা ডিনার এবং একটা কালচারাল প্রোগ্রাম হওয়ার কথা ছিল। ডিনারটা প্রথমে প্ল্যান ছিল যে পদ্মাতেই হবে, পরবর্তীতে যে নাম্বার অফ অ্যাটেন্ডেন্স এত বেশি হয়ে গেছে যে সেখানে সেটা পরে শিফট করে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নেওয়া হয়েছে। কিন্তু শেষ মুহূর্তে এই ডিনার এবং কালচারাল মিটিংটা বন্ধ করা হয়। আমি দুদিন আগে ফেসবুকে বলেছিলাম যে সার্জিও গোরের যে স্কেজুল সেটা ব্যাপক ওলটপালট হচ্ছে, ডিনার স্থগিত হয়ে গেছে। তখন দেখলাম দু একজন মন্তব্য করেছিলেন যে আমি গুজব ছড়াচ্ছি। যারা এই মন্তব্যগুলো করেন তারা কি আসলেই বাস্তব কোনো খবর খোঁজ নিয়ে মন্তব্যগুলো করেন, নাকি আমি যা বলবো তার বিরোধিতা করতে হবে? কেন এই ডিনার ক্যান্সেল হয়েছে? এই ডিনারে 282 জন আমন্ত্রিত অতিথি ছিলেন এবং তার মধ্যে ডক্টর ইউনূসের প্রত্যেকটা উপদেষ্টা ছিলেন যারা বাংলাদেশে আছে, ইনক্লুডিং ডক্টর ইউনূস। তো এটি ক্ষুব্ধ করেছে সার্জিও গোরকে। সার্জিও গোর জানতে চেয়েছেন যে বর্তমান সরকার কি ডক্টর ইউনূস সরকারের এক্সটেনশন কিনা, ডক্টর ইউনূসের প্রত্যেকটা উপদেষ্টা কেন এখানে আসবে, ইনক্লুডিং ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস 5 মিনিটের জন্য হলেও সার্জিও গোরের সাথে মিটিং করবার জন্য এমন কোনো চেষ্টা নাই যে সে করে নাই। এর জন্য সে সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ হয়েছে এবং শেষমেশ সে ধারণা করেছিল যে অন্তত ডিনারে তো সার্জিও গোরের সাথে দেখা হবে এবং সার্জিও গোরের সাথে একটা ছবি ইউনূস সেন্টারের জন্য, ইউনূস গং এর জন্য খুব দরকার ছিল। কিন্তু সার্জিও গোর সচেতন ভাবে ডক্টর ইউনূসকে এড়িয়ে গেছে। ডক্টর ইউনূস আমেরিকার পাপেট যারা বলেন, তিনি বর্তমান প্রশাসনের পাপেট নয়। তিনি ডেমোক্রেটদের কারো কারো খাতিরের লোক হতে পারে, কিন্তু বর্তমান ট্রাম্প প্রশাসনে তার অবস্থা খুব বেশি ভালো না। তো ডক্টর খলিল পরবর্তীতে আপনারা দেখেছেন যে সংবাদ সম্মেলনে তাকে যে প্রশ্নই করা হয়েছে যে এই আলোচনা হয়েছে না, এই আলোচনা হয়েছে না, ওই আলোচনা হয়েছে না, কিন্তু তিনি যে যতক্ষণ মিটিং করেছেন প্রচন্ড ধমকের ভেতরে ছিলেন এবং তিনি জি হুজুর করছি করছি করছি। এবং সেখানে হুমায়ুন কবির বলেছেন যে সেখানে আওয়ামী লীগ নিয়ে আলোচনা হয়নি, আওয়ামী লীগ নাকি অপ্রাসঙ্গিক। ওই মিটিং এ কি আওয়ামী লীগ নিয়ে আসলে আলোচনা হবার কথা? ডক্টর খলিল কিংবা হুমায়ুন কবির এরা কারা? আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা থাকবে কিনা কার্যক্রমের উপরে সেই সিদ্ধান্ত দেবার ক্ষমতা কি খলিল বা হুমায়ুন কবিরের আছে? সার্জিও গোরের কি এই বোধটুকু নেই যে এখানে আলোচনাগুলো হয় না? আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরীর সাথে সার্জিও গোরের মিটিং হয়েছে রেডিসন ব্লুতে, গতকাল মিটিং হয়েছে এবং মিটিং এর পর সাবের হোসেন চৌধুরী রাতটা ওই হোটেলেই কাটিয়েছেন। আওয়ামী লীগের সাথে যেন সার্জিও গোর মিটিং না করতে পারেন এর জন্য সরকারের পক্ষ থেকে একটা আপ্রাণ চেষ্টা ছিল, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
সাবের হোসেন চৌধুরীর সাথে যে আলোচনা হয়েছে তার একটি উল্লেখযোগ্য অংশ হলো সাবের হোসেন চৌধুরী বলেছেন যে আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সকল কর্মী নেতা সবাই শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং যে কোনো সময়ের চাইতেও বর্তমানে তৃণমূলের আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী। এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে বাদ দিয়ে বিকল্প কোনো আওয়ামী লীগ বা রিফাইন্ড আওয়ামী লীগ চিন্তা করাটা একটা অবাস্তব চিন্তা এবং সেটা কখনোই ফলপ্রসূ হবে না। সাবের হোসেন চৌধুরী এটাও বলেন যে আমি ব্যক্তিগতভাবে শেখ হাসিনার সাথে এক টেবিলে ভাত খেয়েছি, তার সাথে কাজ করেছি এবং আমি জানি যে তিনি মানুষ হিসেবে কত মহান এবং নেতা হিসেবে কত ভালো এবং বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। এই আওয়ামী লীগের কার্যক্রমের যে উপর যে নিষেধাজ্ঞা সেটি যদি প্রত্যাহার না করা হয়, আওয়ামী লীগকে যদি রাজনীতি করতে না দেওয়া হয়, তাহলে বাংলাদেশে যে অস্থিতিশীলতার সৃষ্টি হবে এবং তার পরিণতিতে বাংলাদেশ আগামীতে হয়তো আফগানিস্তান বা সিরিয়ার মতো একটি অস্থিতিশীল দেশে পরিণত হবে এবং বর্তমানে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি রাজনীতির চেষ্টা করা হয়, তাহলে এই দেশ আগামী 30 থেকে 50 বছরে আর স্থিতিশীল হবে না। সার্জিও গোরের সাথে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর মিটিং হয়েছে। সকালে সার্জিও গোর গতকাল আমেরিকান এম্বাসিতে তিনি সাংবাদিকদের সাথে মিটিং করেছেন। তিনি বর্তমান আইনমন্ত্রী মিস্টার আসাদের সাথে মিটিং করেছেন। তারপরে তার কক্সবাজারে রোহিঙ্গাদের সাথে মিটিং করবার কথা ছিল, কিন্তু তিনি দূতাবাসের মিটিংগুলো সেরেই দীনেশ ত্রিবেদীর সাথে প্রায় 1.25 ঘন্টার একটি মিটিং করেছেন এবং সেই মিটিংয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আপনারা জানেন যে আমেরিকা এবং ভারতের মধ্যে যে বাণিজ্য চুক্তিটি সব ফাইনাল হওয়ার পরেও ভারত সাইন করেনি, এর অন্যতম কারণ হলো বাংলাদেশ ইস্যুতে আমেরিকা এবং ভারতের এখনো সব বিষয়ে মতানৈক্য প্রতিষ্ঠিত হয়নি। সো গতকালকের মিটিং এ মূলত ইন্দো প্যাসিফিক রিজিয়নের সিকিউরিটি নিয়ে আলোচনা হয়েছে এবং সার্জিও গোর মেনেছেন যে তারা মিয়ানমারকে নিয়ে যেভাবে ভাবছেন করিডোর করবেন, ফ্লোটিং ব্রিজ করবেন, এই জায়গা থেকে তারা সরে আসতে চান। তারা ভারতের সাথে মিলেমিশে এই মিয়ানমার ইস্যুতে ডিল করতে চান। এছাড়া বাংলাদেশ ইস্যুতেও দীনেশ ত্রিবেদীর সাথে সার্জিও গোরের আলোচনা হয়েছে এবং যেটি আমরা প্রায় বলি যে ভারতের চোখে বাংলাদেশকে দেখতে চায় আমেরিকা, অনেকটা সেই লক্ষ্যেই আলোচনা হয়েছে। এই মিটিং এর পরে গতকালই দীনেশ ত্রিবেদী দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। একটা ইন্টারেস্টিং মিটিং এর কথা আপনাদের বলি। সার্জিও গোর গতকাল সকালে আমেরিকান এম্বাসিতে মিটিং করেছেন। তো সেখানে যারা মিটিং করেছেন দাঁড়িয়ে কথা বলেছেন এবং তাদের বলা ছিল যে সার্জিও গোরের সাথে হ্যান্ডশেক করা যাবে না। ন্যাচারালি হেলথ পারপাজে হয়তো এই সতর্কতা। তো সেখানে সার্জিও গোর আলাপ প্রসঙ্গে সার্জিও গোরকে অনেক প্রশংসা করা হয়েছে, বলা হয়েছে। সার্জিও গোরের ব্যাকগ্রাউন্ড আপনারা জানেন, তার বয়স অ্যারাউন্ড 39। তিনি জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে পড়েছেন পলিটিক্যাল সায়েন্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং তিনি একজন সফল ব্যবসায়ী, ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ। তো তাকে বলা হয়েছে যে ট্রাম্প একটা খুব ভালো ডিসিশন নিয়েছে যে সার্জিও গোরের মতো একজন কোয়ালিফাইড পার্সনকে এশিয়া এবং সাউথ এশিয়া এবং সেন্ট্রাল এশিয়ার দায়িত্ব দিয়েছে, ইন্ডিয়ার রাষ্ট্রদূত হিসেবে পাঠিয়েছে। তো তাকে তিনি বলেছেন যে বর্তমানে বাংলাদেশে যে অবস্থা চলছে তাতে এখানে স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক স্থিতিশীলতা এগুলো নেই। ফলশ্রুতিতে এই অঞ্চলে বিনিয়োগ করাটা অনেকটাই ঝুঁকিপূর্ণ। এমনকি যারা অলরেডি বিনিয়োগ করেছেন তারাও কিন্তু তাদের বিনিয়োগ নিয়ে শঙ্কিত। বর্তমান বাংলাদেশে যে 2 বছর আগের 5 অগস্ট রেজিম চেঞ্জ হয়েছিল সেই প্রসঙ্গটিরও আসে এবং সেখানে সার্জিও গোর নিজে বলেছেন যে আমেরিকা এই রেজিম চেঞ্জে জড়িত ছিল না। এটা যদি বলা হয় তাহলে সেটা সম্পূর্ণ সত্য নয়। এমনকি মাইক বেন্স
ট্যাকার কালসন তারাও কিন্তু তাদের পডকাস্টে বলেছেন যে ডিপ স্টেটের ইনভলভমেন্ট ছিল, তারা প্রচুর বাজেট স্পেন্ড করেছে, বিশেষ করে 2018 থেকেই তারা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবার জন্য নানানভাবে চেষ্টা করেছে। তো সেটি সার্জিও গোর গতকাল তার কথায় স্বীকার করেছেন, এবং সার্জিও গোরকে বলা হয়েছে যে ইংল্যান্ডে যদি লেবার এবং কনজারভেটিভ পার্টি বা আমেরিকায় যদি ডেমোক্রেটদের বাদ দিয়ে রিপাবলিকান পার্টি বা ইন্ডিয়ায় বিজেপি যদি কংগ্রেসকে বাদ দিয়ে রাজনীতি করতে চায়, তাহলে কি সেখানে স্থিতিশীলতা থাকবে না গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে? সার্জিও গোর স্বীকার করেছেন যে সেক্ষেত্রে অবশ্যই গণতন্ত্র চাপের মুখে পড়বে। তখন তাকে বলা হয় যে বাংলাদেশে যে দুটো রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ এবং অ্যান্টি আওয়ামী লীগ, তখন সার্জিও গোর বলেন, আবার একটু বলুন তো রাজনৈতিক দলগুলোর নাম। তখন বলা হয় যে বাংলাদেশের রাজনীতি আসলে দুই ভাগে বিভক্ত, একটা অংশ আওয়ামী লীগ আর একটা সবাই মিলে অ্যান্টি আওয়ামী লীগ। তো আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতার কথা ভাবা হয়, তাহলে সেটা কি আসলেই সম্ভব কিনা। এবং সেখানেও সার্জিও গোর এগ্রি করেন যে সেক্ষেত্রেও বাংলাদেশের ডেমোক্রেসি চাপের মধ্যে পড়বে, এবং এই পরিস্থিতিতে এখানে কে বিনিয়োগ করতে আসবে। এবং সার্জিও গোর মেনে নেন যে বাংলাদেশে আসলে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট থাকা উচিত। এবং এই যার কথা বললাম তার সাথে কথা বলে সার্জিও গোর এতটাই প্লিজ রয়েছে যে তিনি হ্যান্ডশেক করবার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন। তখন এই লোকটি বলেছেন যে আমাদের তো হ্যান্ডশেক করতে মানা করেছে। তো তিনি তখন নিজেই হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে পিঠ চাপড়ে দিয়ে তার সাথে সেখানে যে দূতাবাসের অন্য কর্মকর্তা ছিলেন, একজন বাঙালি তরুণী, তাকে বলেছেন যে ওর ডিটেলস রেখে দাও, ওর সাথে আমাদের মাঝে মধ্যে যোগাযোগ করতে হবে। এই হলো সার্জিও গোরের মিটিং। সর্বশেষ তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মিটিং করেছে, 45 মিনিটের মতো মিটিং। সেখানে 20 মিনিট মোটামুটি একতরফা ভাবে সার্জিও গোর কথা বলেছেন, এবং সেই মিটিং থেকে 3টি ফোন কল করা হয়েছে। সার্জিও গোর করেছেন, একটা ফোন কল করেছেন ট্রাম্পকে, আরেকটা করেছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে, আরেকজন করেছেন ব্যবসায়ী, আমেরিকান ব্যবসায়ী, যিনি বাংলাদেশ আমেরিকা চেম্বারের সম্ভবত প্রেসিডেন্ট। সেখানে তারেক রহমান ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার করেছেন। সুতরাং এই টোটাল সার্জিও গোর, এবং পরবর্তীতে তিনি যে রোহিঙ্গাদের সাথে দেখা করতে গেছেন দীনেশ ত্রিবেদীর মিটিং এর পরে, তার যাওয়ার কথা ছিল মিলিটারি এয়ারক্রাফটে, কিন্তু শেষ মুহূর্তে তিনি মিলিটারি এয়ারক্রাফটে যাননি। তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেননি, এবং ইউএস বাংলার একটা প্লেন তারা চার্টার করে তারা কক্সবাজারে গিয়েছেন, এবং কক্সবাজারে সেই পেকুয়া উপজেলায় গিয়েছেন, যেখানে বর্তমানে প্রয়াত মোস্তফা মাঝির একটা হোটেল ছিল, এবং আমি আপনাদের অনেকবার এই পেকুয়া বাজারের কথা বলেছি। তো সব মিলিয়ে সরকারের প্রতি কিন্তু সার্জিও গোরের খুব স্পেসিফিক মেসেজ ছিল, লাইক আইনের শাসনের ঘাটতি। আইনমন্ত্রীকে তো আইসিটি নিয়ে কথা বলা হয়েছে, বাংলাদেশের এই বিচারহীনতা, মব জাস্টিস, সব কিছু কিন্তু আইন মন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। চীনের বিনিয়োগ, এই দেশে চীনের তৎপরতা, সবকিছু নিয়ে তাদের ক্ষোভ জানিয়ে গেছে, এবং খলিল কথা দিয়েছেন যে চীনের সাথে তারা এই সব এমওইউ বাতিল করবেন। এই সফরের মধ্য দিয়ে তারেক রহমানের সরকার কিন্তু ব্যাপকভাবে চাপে পড়লো, এবং আওয়ামী লীগ ও আমেরিকার সম্পর্ক যে উন্নত হচ্ছে, যেটা আমি দিল্লিতে গিয়েও শুনে এসেছিলাম, সেটি এই সফরেও কিন্তু আরো স্টাবলিশড হলো। অত্যন্ত অন্তরঙ্গ পরিবেশে তিনি সাবের হোসেন চৌধুরীর সাথে মিটিং করেছেন, সংবাদকর্মীদের সাথে মিটিং করেছেন। তিনি নিজে শুনেছেন কিভাবে কোনো দলের সাথে সম্পৃক্ত না হওয়া সত্ত্বেও সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের বাবাকে জেলে নেওয়া হয়েছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে। একটি বিদেশি পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি, যিনি নিজেও বাংলাদেশি নন, তিনি বলেছেন যে 5ই আগস্টের পর থেকে তিনি যদি কোনো সংবাদ পাঠাতে চান, তাহলে বাংলাদেশের একটা বিশেষ জায়গার অ্যাপ্রুভাল নিয়ে তাকে সংবাদ পাঠাতে হয়। বিদেশ সার্জিও গোর বাংলাদেশের অবস্থা, তার কাছে সব রিপোর্ট ছিল, ইটস নাথিং নিউ, কিন্তু তিনি একেবারে সরে জমিনে এসে দেখে গেলেন। এছাড়াও তিনি শিক্ষাবিদদের সাথে দেখা করেছেন, সিভিল সোসাইটির সাথে কথা বলেছেন। সব মিলিয়ে এই সফরটি বিএনপির জন্য একটা অ্যালার্মিং, বলা যায় যে বিএনপিকে অনেকটা হলুদ কার্ড দেখিয়ে গেলেন সার্জিও গোর, এবং আওয়ামী লীগের জন্য
অবশ্যই সামনে ভালো দিন আসছে, সেই ইন্ডিকেশনটা কিন্তু এই সফরে তিনি দিয়ে গেছেন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট বলে একটা কথা আছে। এই অধিক সন্ন্যাসীতেই গাজন নষ্টের মতো নৈশভোজও নষ্ট হয়ে গেছে। কারণ সবাই নৈশভোজের খবর করছেন, কিন্তু নৈশভোজ বাতিল হলো কেন? তারপর রোহিঙ্গাদের ওখানে হেলিকপ্টারে প্রদর্শন করার ব্যাপারটা ছিল, সেটা বাতিল করে তিনি অন্য বিমানে সপরিষদ 12 জনকে নিয়ে তিনি ঘুরে এলেন। সার্জিও গোরের কথা বলছি। অথবা দীনেশ ত্রিবেদীর সঙ্গে 1 ঘন্টা 40 মিনিটের যুদ্ধদার বৈঠক কেন? বা তারেক রহমানের সঙ্গে কি কথাবার্তা হলো এবং তারেক রহমান কি বললেন? এবং ভারত এবং বাংলাদেশ এবং চীনের মধ্যে যে সমঝোতাপত্র বা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তারই বা কি দশা হলো এই সার্জিও গোরের ভিজিটের পর, পুরোটাই আমি ব্যাখ্যা করব। একদম যা যা হয়েছে আমি পুরোটাই আপনাদের বলবো। দয়া করে ভিডিওটা শেষ অবধি দেখবেন, আমার অনুরোধ রইল। শুরু করছি আমি সার্জিও গোরের নৈশভোজ বাতিল। এখন নৈশভোজ কার সঙ্গে ছিল? সার্জিও গোরের সঙ্গে খলিলুর রহমানের। তার সঙ্গে খলিলুর রহমান সার্জিও গোরের যে সাঙ্গপাঙ্গ, আমি তো বলেছি যে ক্লোজ ডোর মিটিং মানেই সেটা একজন থাকবে তার কোনো মানে নেই। 12 জন, তার সেক্রেটারি ফেক্রেটারি সব মিলে 12 জন উপস্থিত। ওদিকে আমাদের খলিলুর রহমান তিনি কি করেছেন? তিনি বিএনপি থেকে, এনসিপি থেকে, ইউনূসের দলের লোক, তারপর এলি তেলি গাঙ্গুরাম, যাকে পেরেছেন তাকে নেমন্তন্ন করে নৈশভোজে ডেকে পাঠিয়েছেন। যে আমার কত হ্যাডম দেখো, আমি তোমাদের মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আমি তোমাদের বসিয়ে দিচ্ছি। এখন মার্কিন রাষ্ট্রদূত তো মার্কিন রাষ্ট্রদূত, মার্কিন নীতি অনুযায়ী চলেন। তিনি প্রথম এই দৃশ্য দেখে খলিলুর রহমানকে একান্তে ডেকে নিয়ে গিয়ে বলেন যে নৈশভোজটা হচ্ছে আপনার সঙ্গে, আপনার পরিবার বা আপনার দল, আপনার সমর্থক, আপনার দেশের লোকের সঙ্গে কিন্তু আমার বৈঠক নয়। 1-to-1 বৈঠক মানে আপনার বিদেশ মন্ত্রকের যে সমস্ত প্রতিনিধি আছে তারা থাকবেন, আমার বিদেশ মন্ত্রকের প্রতিনিধি যারা রয়েছেন তারা থাকবেন, এর বাইরে কারোতে থাকার কথা নয়। ঠিক আছে, চলুন আগে আমরা বৈঠকটা শেষ করে নিই বলে একটা আলাদা কামরায় নিজেরা চলে যান 12 জন প্রতিনিধি সহ। আর ওই যে আপনার একজন উপদেষ্টা আছে না, তাই কিন্তু ঢুকতে দেওয়া হয়নি, এটাও শুনে রাখুন। তা সেখানে আমি যা যা বলেছিলাম, যে যে প্রশ্নগুলো উত্থাপিত হবে, ঠিক সেই প্রশ্নগুলোই উত্থাপিত হয়েছে। চীনের সঙ্গে চুক্তি, তুর্কির সঙ্গে চুক্তি, এখানে ড্রোন কারখানা, অস্ত্র কারখানা, চীনকে মংলা ভোট দেওয়া, চীনের রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে তহরম মহরম, তারপরেতে আরাকান মানবিক করিডোর, সেটা ব্যাপারে ব্যবস্থা না নিয়ে উনি চীনের করিডোর নিয়ে ওনারা পড়েছেন। এ বিস্তর ঝাড় খেয়েছে, ঝাড় মানে বিস্তর ঝাড় খেয়েছে।
বিস্তর ঝাড় খাওয়ার পর তিনি বলেন যে আমার প্রথম হচ্ছে সময় অভাব, অফিসিয়ালি যেটা বলেন আমার সময়ের অভাব এবং খাবারের আমার কিছু রেস্ট্রিকশন আছে বলে আমি নৈশ ভোজটা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি বলে উনি বেরিয়ে যান। এর পরবর্তী প্রতিক্রিয়া হচ্ছে খলিলুর রহমানের, যেটা আপনারা দেখেছেন, সবকিছুতেই না। আসলে হ্যাঁ বলার তো কোনো জায়গা নেই। উনি কি বলতে পারবেন যে আমায় বলে বলে 6 মেরেছেন? পুরো বসিয়ে রেখে আক্ষরিক অর্থে যদি বলেন আপনি, ঠাস ঠাস করে চড়ানো, ঠাস ঠাস করে চড়িয়েছেন। এটা গেল প্রথম নিদর্শন। তারপর হচ্ছে আমাদের দীনেশ ত্রিবেদী, তার সঙ্গে 1 ঘন্টা 40 মিনিটের একটা বৈঠক, রুদ্ধদ্বার বৈঠক। সেই বৈঠকে তিনি এটা স্বীকার করেছেন দীনেশ ত্রিবেদীর কাছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আগে যে চোখে দেখতো বাংলাদেশকে এবং যেভাবে শুনেছিল আওয়ামী লীগ সম্পর্কে, মানে যে সমস্ত খবর তাদের কাছে গেছিল সেগুলো কিছুটা সত্য, বাকিটা সর্বৈব মিথ্যা। এখন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুজনেই একই চোখে বাংলাদেশকে দেখবে। আপনাকে যে এখানে বসানো, আপনাকে মন্ত্রী পদমর্যাদায় নিয়ে উন্নীত করা, এই জন্য আপনাকে আমি অভিবাদন জানাচ্ছি, কনগ্রাচুলেশন। আপনার এই উন্নতি আরো দীর্ঘায়িত হোক এবং ক্যাবিনেট মন্ত্রী থেকে আপনি আরো উপরে যান, আমাদের সঙ্গে কাজ করতে সুবিধা হবে। এবং দীনেশ ত্রিবেদী খুব কোলাবেলার লোক। দীনেশ ত্রিবেদী গভীরভাবে আপ্যায়ন করেন, যেটা 40 মিনিটের মিটিং ছিল সেটা 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেল। অথচ নৈশ ভোজ ওদিকে বাতিল হয়ে গেল। এবার এরই মাঝখানে যখন মানে ওই বৈঠকটা যখন শেষ হয়ে গেছে, মানে নৈশভোজ শেষ হয়ে গেছে, আচ্ছা আগে দীনেশ ত্রিবেদীর কথা আগে আসে। দীনেশ ত্রিবেদীর যখন বৈঠক যখন শেষ হয়ে গেছে, তারপরে তিনি সেনা হেলিকপ্টারে তার যাওয়ার কথা ছিল রোহিঙ্গা পরিদর্শনে, রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শনে, কিন্তু তিনি সেনা হেলিকপ্টার ব্যবহার করেননি। তিনি একটি প্রাইভেট সংস্থার একটি প্লেনে ভাড়া করে তিনি পুরোটা ঘুরে আসেন। ঘুরে এসে তারপর আজকে সকালবেলা তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকটা শুরু হয় আপনাদের স্থানীয় সময় সকাল 8টায়। বৈঠকে তারেক রহমানকে আগা 5তলা, যাকে ময়দা ঠাসা বলে না, ময়দা ঠাসা ঠেসেছেন। এবং আমি বলেছিলাম সঙ্গে পুরো চুক্তির দস্তাবেজ নিয়ে যাবেন, এবং প্রকৃত অর্থে কিন্তু চুক্তির দস্তাবেজ নিয়ে গেছিলেন। 2টো চুক্তি, একটা হচ্ছে 10 পয়েন্টের এগ্রিমেন্ট, যেটা লন্ডনে হয়েছিল, তারেক রহমান নিজে সই করেছিলেন, আর একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে এগ্রিমেন্ট। ক্লজ ধরে ধরে প্রত্যেকটার উত্তর চাওয়া হয়েছে। একটার উত্তর ফ্লাম্বিং করা ছাড়া তারেক রহমান কোনো সদুত্তর দিতে পারেননি। এই মিটিংটাও শেষ হয়ে যায় প্রায় 20 মিনিটের মধ্যেই। এর মধ্যে উনি আওয়ামী লীগের সঙ্গে কথা বলেছেন,
যখন মানে প্রশ্ন করা হচ্ছে যে আমাদের খলিলুর রহমানকে আওয়ামী লীগ প্রসঙ্গে কথা বলেছেন, উনি বলেছেন না, হয়নি। সবেতেই না। তার কি চা বিস্কুট খাওয়ার জন্য ওইখানে আলোচনা হয়েছে? যে সময় উনি বলছেন যে না হয়নি, সেই সময় কিন্তু আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার কথাবার্তা চলছে। বিপরীতমুখী দুটি খবর। একদিকে দেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি দাঁড়িয়ে বলছেন আওয়ামী লীগের সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে কিনা আমি জানি না। আর অন্যদিকে সেই সময়ই ঘড়ি সময় ধরে সেই সময়ে কিন্তু আবার ওদিকে আওয়ামী লীগের সঙ্গে তার কথাবার্তা হচ্ছে। বিএনপি টিএনপি কারোর সঙ্গে তার কোনো কথাবার্তা কিছু হয়নি। তারেক রহমানের সঙ্গে মিটিং এর পর তিনি সোজা ফিরে আসেন হোটেলে। হোটেল থেকে কিছুটা সময় মানে বিশ্রাম নিয়ে ব্যাগপত্র গুছিয়ে আজকেই দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বলে ঠিক হয়েছে। সময়টা কখন আমি জানি না। ফলে আপাতত যেটা দাঁড়ালো, সার্জিও গোরের এই যে সফর, সেই সফরকে ঘিরে যে উত্তেজনার আবহাওয়া ছিল সেটাই পুরো জল ঢাললো। এবং চীনের সঙ্গে যে সমঝোতাপত্র এবং চুক্তিগুলো হয়েছিল সেগুলো সমস্ত ঠান্ডা করে ঢুকে গেল। এটা হবেই, এটা জানতেন তারেক রহমান সরকার, এবং তার জন্যে কিন্তু এই যে চীনা রাষ্ট্রদূত তিনি যে বারবার অ্যাপয়েন্টমেন্ট চাইছিলেন এবং বাংলাদেশ সরকার তার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স আপ করছিল না, সেটা কিন্তু এই জন্য। অর্থাৎ চীন ঠান্ডা ঘরে, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এক প্ল্যাটফর্মে। আমি অনেকদিন আগে আপনাদের বলেছিলাম ওভারল্যাপিং পদ্ধতিতে কাজ হবে, মনে করে দেখুন, আপনারা তো ভুলে যান। ওভারল্যাপিং পদ্ধতিতে কাজ হবে বলে একটা আমি কপি করেছিলাম বহুদিন আগে। সেই ওভারল্যাপিং পদ্ধতির কথাই কিন্তু আবার উনি বলেছেন যে আমরা একে অপরের স্বার্থ দেখে চলব। ইন্দো প্যাসিফিক নিয়ে বিস্তারিত কথা হয়েছে দীনেশ ত্রিবেদীর সঙ্গে। আমাদের এখানে তো কথাও হয়েছে, দীনেশ ত্রিবেদীর সঙ্গে কথা হয়েছে। আর এই ইন্দো প্যাসিফিক নিয়ে বিস্তর ঝাড় খেয়েছে তারেক রহমান এবং খলিলুর রহমান দুজনে, যার জন্য এখন খলিলুর রহমান এবং তারেক রহমান তাদের দেখবেন খুব বিষণ্ণ, তারা হতাশ এবং তারা বেঁকে গেছেন আর কি। এবার বুঝে গেছেন, পরিষ্কার বুঝে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্র হাত ছেড়ে দিল। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে ব্যাকআপটা ছিল সেই ব্যাকআপটা মার্কিন যুক্তরাষ্ট্র তুলে নিল আর কি, সোজা কথায়। এবার তোমার রাস্তা তুমি দেখে নাও, আমরা আমাদের রাস্তা করে নেব। তাহলে আমি যে বলছিলাম না আপনাদেরকে খুব সেপ্টেম্বর অবধি এগোবে না, তার আগেই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়বেন। সেই এই মিটিংটার পরে এবার কি আপনার মনে হচ্ছে না যে 7-10 দিন বাদে সরকারের কি অবস্থা হবে? এবং আমি আর একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা ঢোকার 4 থেকে 6 মাসের মধ্যে সরকার পড়ে যাবে। এখন যে অবস্থা শোনা যাচ্ছে, জামায়াত এবং এনসিপি যদি পদত্যাগ করে তাহলে সরকার তো সংকটে, সরকার তো পড়ে যাবে। কি হবে
এখন খুব একটা ইন্টারেস্টিং পর্যায়ে পৌঁছে গেছে। আপনারা ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকুন, অনেক ঘটনা ঘটবে। আমি বলেছি না, এই আগস্ট থেকে শুরু হবে, সেপ্টেম্বরের মধ্যে সব খতম, সাফ সফ হয়ে যাবে একদম। এর মধ্যে 6 জন সাংবাদিককে ডাকা হয়েছিল, আমি বললাম বোধহয়, তাদের কাছ থেকে সমস্ত জানা হয়েছে যে কজন সাংবাদিককে জেলে ঢোকানো হয়েছে, কাদের কাদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে, মানবাধিকার ইস্যু কোথায় কোথায় লঙ্ঘিত হচ্ছে, সব তাদের কাছ থেকে জেনে নিয়েছে। আমি নাম কারোর বলবো না, আমি নামগুলো জানি কিন্তু আমি নাম বলবো না, কারণ এটা সম্পূর্ণ তাদের জীবনের ব্যাপার, তাই নাম বলাটাও উচিত হবে না। তো আপাতত খবর এখানেই শেষ। কাল থেকে আবার নতুন নাটক বিএনপি শুরু হবে, এই জামায়াত এনসিপি বনাম বিএনপি। নতুন নাটকের জন্য এবার আপনারা তৈরি থাকুন। এদিকে শেখ হাসিনাও ব্যাগপত্র গোছাচ্ছেন, তিনিও দেশে ফিরবেন। কোন পথে ফিরবেন সেটাও আমি জানি না, সেটাও পরে আপনারা দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ 1 আগস্ট, ইংরেজি 2026 সাল। বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে বেদনাবিধুর মাসের প্রথম দিন। 1975 সনের 15 আগস্ট নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়েছিল বাঙালি জাতির ইতিহাসের আরাধ্য সাধনা, বাঙালি জাতির ইতিহাসের মহাকালের মহামানব, শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির জনক, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। নানাভাবে ন্যারেটিভ তৈরি করে তার বিরুদ্ধে কুৎসা রটনার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এ পর্যন্ত প্রায় 200-র ঊর্ধ্বে নিবন্ধ, গবেষণাধর্মী লেখা এবং বিভিন্ন তথ্যপত্রের ভিত্তিতে যে ডকুমেন্টারি হয়েছে, তার নির্যাস হচ্ছে বঙ্গবন্ধু হত্যা কোনো ক্ষমতার থেকে সরাবার জন্য চেষ্টা নয়। এটা ছিল সুদীর্ঘ দিনের মেটিকুলাস ডিজাইনে একটি নতুন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সৃষ্টি হওয়ার যে বিপ্লব ছিল, দীর্ঘ সংগ্রাম ছিল, যার চূড়ান্ত পরিণতিতে 1970 সনের নির্বাচনে তদানীন্তন অবিভক্ত পাকিস্তানের সকল মানুষ তাদের নেতা নির্বাচন করল। তাকে কোনোভাবেই জনগণের ম্যান্ডেটের আলোকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে নির্মমতা দেখানো হচ্ছিল। তখন অনিবার্যভাবে বঙ্গবন্ধুর 7 মার্চের ঐতিহাসিক ভাষণ, 26 মার্চের আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণা এবং মহান মুক্তিযুদ্ধের মধ্য থেকে যে স্বাধীন জাতিরাষ্ট্রের অভ্যুদয় ঘটে, এই অভ্যুদয়ে যারা বিরোধিতা করেছিল দেশে এবং দেশের বাইরে, তারা সম্মিলিতভাবে সেদিনের পরাজয়ের প্রতিশোধ নিতে চেয়েছিল। বঙ্গবন্ধুকে সপরিবারে এবং তার পরবর্তীতে তার ঘনিষ্ঠ সহচরদের কারাগারে হত্যা করার ভিতর থেকে তারা কার্যত 1971 সালে মহান মুক্তিযুদ্ধে তাদের যে চরম পরাজয়, যেটাকে তারা ভীষণভাবে অপমান মনে করেছিল, সেই অপমানের প্রতিশোধ নিতে চেয়েছে। তার ধারাবাহিকতাই কিন্তু 2004 সালের 21 আগস্ট অবশিষ্ট দায়িত্ব পালন করতে চেয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং তার রাজনৈতিক সহকর্মীদের নির্মমভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গ্রেনেড হামলার মাধ্যমে ধ্বংস করার চেষ্টা করে, যে প্রচেষ্টা হয়তো অব্যাহত আছে। আমাদের মনে রাখতে হবে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড কোনো রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের জন্য ছিল না, 71-এর পরাজয়ের প্রতিশোধ নিতে,
তার ধারাবাহিকতায় 2004 সালের 21 আগস্ট, 2024 সালের জুলাই আগস্ট এবং বঙ্গবন্ধু কন্যাকে অন্তত 20 বার যে হত্যার চেষ্টা, এ সবটাই কিন্তু একই সূত্রে গ্রথিত, শুধু সময় এবং তারিখটা ভিন্ন। এবং এর সঙ্গে জড়িত যারা দেশি এবং বিদেশি, তাদের লক্ষ্য অভিন্ন। এটা আমাদের মনে রাখতে হবে, যারা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের গর্ববোধ করি, যারা বাঙালি হিসাবে মাথা তুলে দাঁড়াবার এই সুবর্ণ অধ্যায়কে শ্রদ্ধা করি। বঙ্গবন্ধু, তুমি চিরঞ্জীব। বঙ্গবন্ধু কোনো ব্যক্তি নয়, একটি সত্তা, একটি আদর্শ, একটি ভালোবাসা, একটি বিশ্বাস। পরাধীনতার শৃঙ্খল ভাঙার পাথেও বঙ্গবন্ধু তুমি দেখবে সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষ যখন পথ হারাবে, তখন মুক্তির চেতনায় বালুচিস্তানের সংগ্রামী মানুষের মতো উচ্চারণ করবে, শেখ মুজিবের পথ ধরো। আমি কোর্টে গিয়ে দেখব কোর্ট কি বলতে চায়, কোর্ট কি দেশটাকে জাহান্নামে পাঠিয়ে দিতে চায় কি চায় না। কিন্তু শেখ হাসিনার বিচার হবে, ফাঁসিয়ে দিবে, সেটাও যে হয়ে হয়ে করে নাচবো, হাততালি দেবো, সেরকম মানুষ আমি না। বঙ্গবন্ধু মরে নাই, তাই যারা অন্যায় করবেন তাদের আমি সাবধান করছি যে তারা দেশটাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে সাকা করবেন না। এখানে কেউ চেঙ্গিস খান হয়ে, কেউ নমরুদ ফেরাউন হয়ে আর যাই হোক বাংলাদেশকে সুন্দর করতে পারে। 24-এর ব্যর্থতা, 24-এর এই নেতাগুলোর ব্যর্থতা, পিএইচসিতে অবাধে টাকা তোলা, বন্যার্থদের সে টাকা দিতে না পারা আমাদেরকে বড় ছোট বড় হতাশ করে দিয়েছে। আগে রাজনৈতিক মানুষকে মানুষ বড় বেশি সম্মান করত। আগে 2টা কলেজের ছাত্র কোনো দোকানে গেলে দোকানি মনে করতো যে আমার দোকানে আর কোনো অন্যায় হতো, কেউ এসে দৌড় করে আমার জিনিস নিতে পারবে। এখন তো 2টা ছেলে গেলে সে দোকানিরা কাঁপতে থাকে যে কখন আমার দোকান ভেঙে। যে প্রশ্নটি করতে চাই, মুক্তিযুদ্ধের আর এক মহান সংগঠক আব্দুল লতিফ সিদ্দিকী আপনার বড় ভাই, তাকে আবারও আটক করা হয়েছে। মোটামুটি বলা যেতে পারে 9 মাসের মাথায়। ডক্টর ইউনূস সরকারের সময় তাকে আটক করা হলো, আবার বিএনপি সরকারের সময়ও তাকে আটক করা হলো। আমি যদি সরাসরি আপনাকে প্রশ্ন করি যে হাতে গোনা যে কজন মুক্তিযোদ্ধা আপনি সহ কথা বলছেন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, স্বাধীনতার বিরোধী শক্তির বিরুদ্ধে, এটি কি তেমন কোন ষড়যন্ত্র, বা তাকে আটকের মধ্য দিয়ে কি রাষ্ট্র কোনো বিশেষ সিগন্যাল দেওয়ার চেষ্টা করছে আপনাদের মতো মানুষকে? কি বলবেন আপনি? আপনাকে ধন্যবাদ, যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ। জাতিতে সময় সময় এমন বিপর্যয় আসে, যেটা এখন এসেছে। লতিফ সিদ্দিকীকে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গ্রেপ্তার করেছিল সম্পূর্ণ মিথ্যা একটি অজুহাতে। তাতে এবার যাওয়া হবে না, আমি কোর্টে গিয়ে দেখব কোর্ট কি বলতে চায়, কোর্ট কি দেশটাকে জাহান্নামে পাঠিয়ে দিতে চায় কি চায় না। আমার কিন্তু মনে হয়েছে 87 বছরের একজন মানুষ, আমার কথা আছে, আমি বলতে চাই, একটা মিনিট সেই আদালত অপেক্ষা করেন, তার কথা শোনেন। আদালতের প্রতি অভিযুক্তের আস্থা না থাকলে তো কোনো মতেই বিচার হতে পারে। একজন সাংবাদিক, মোটাসোটা একজন সাংবাদিক বলতেছিলেন যে এইরকম উনি কথা বলতে পারবেন না, কারণ উনি অ্যাকিউজড। যারা অভিযুক্ত তারা কেন কথা বলতে পারবে না? যত কথা আছে হঠাৎ করে এনে যদি বলেন তাও বলতে পারবেন। হ্যাঁ, বিচারের উপর, বিচার হয়ে গেলে সেটার উপর হয়তো কথা বলতে পারবেন না, এটা খুব সহজ। যখন অনেক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন তাদের সিদ্দিকী এরকম 87 বছর বয়সে লতিফ সিদ্দিকীর হাতে যে এই হ্যান্ডকাপ করালো, আপনি কি মনে করেন? আমি আর কি মনে করব?
আমি বলতে বাধ্য হয়েছিলাম যে আমাদের হাতে বহুবার হ্যান্ডকাপ করা হয়েছে, আমরা হ্যান্ডকাপকে নববধূর হাতের ভবিষ্যতের স্বপ্ন নেওয়া চুরি মনে করি, বালা মনে করি। সেটাই আমি তাকে বলেছি। আমি একদিক থেকে খুব আশান্বিত ছিলাম, কিন্তু এই কদিনের কর্মকাণ্ডে সত্যিই আমি ক্ষুব্ধ। আপনি বলছেন যে ষড়যন্ত্র হতে পারে, ষড়যন্ত্র হতে পারে, কিন্তু যদি সেটি না হয়ে থাকে, যদি প্রচ্ছন্ন বিশেষ কারো ইঙ্গিতে তিনি আটক হয়ে থাকেন, অথবা আমি যদি প্রশ্নটা এইভাবে করি যে আমরা দেখেছি ডক্টর ইউনূস সরকারের সময় মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা, বঙ্গবন্ধুর মাথায় মলমূত্র ত্যাগ করা হয়েছে বঙ্গবন্ধু ভাস্কর্যের মাথায়, আপনি সেটা নিয়ে রিয়াক্ট করেছেন, প্রতিক্রিয়া জানিয়েছেন, এবং পুরো ১.৫ বছর ডক্টর ইউনূসের শাসন আমলে যা চলছিল, আহ সেখান থেকে অনেকে বলেন যে খুব বেশি পরিবর্তন হয়নি। তাহলে পরিবর্তন যদি না হয়ে থাকে অথবা ষড়যন্ত্র যদি না হয়ে থাকে, আহ সেটিকে আপনি কি বলবেন, এবং সেক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া কি হবে? ষড়যন্ত্র না হলে পাকিস্তানের বিরুদ্ধে যেমনি যুদ্ধ করেছি আন্তরিকভাবে, ঠিক তেমনি এখানে একটা জিনিস আপনাকে মানতে হবে, বুঝতে হবে, তারেক রহমানের সরকার আর অন্তর্বর্তীকালীন অধ্যাপক ইউনূসের সরকারকে আমি এক বলে ভাবি না। কদিনের মধ্যে বুঝতে পারবো যেটা ষড়যন্ত্র নয়, এটা সত্যি। আর সত্যি হলে আমাকেও নিয়ে যেতে পারে কারাগারে। কারাগারে নিয়ে কোনো শাসক কোনোদিন জয়ী হয় নাই, জয়ী হতে পারে নাই। ন্যায় বিচারের একটা আলাদা শক্তি আছে, এবং এখানে আমি মূলত লতিফ সিদ্দিকীকে এখানে এই ইস্যুর সঙ্গে বিন্দু মাত্র সম্পৃক্ত ভাবি না, দেখি না। কারণ তখন তিনি কিচেন ক্যাবিনেট ছিলেন না। আজকে 14-15 বছর তিনি আওয়ামী লীগ করেন। আজকে যারা এত বড় বড় কথা বলে, আমি সেই 99 সাল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে বলা যায় না, শেখ হাসিনা যেসব কাজ করতেছেন আমাদের পছন্দ হয়নি, সেই কাজের বিরুদ্ধে আমি প্রতিবাদ করি, এখনো করছি। কিন্তু শেখ হাসিনার বিচার হবে, ফাঁসি দেবে, সেটাও যে হয় হয় করে নাচবো, হাততালি দেবো, সেরকম মানুষ আমি না। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমার রক্ত না হতে পারে, কিন্তু আমার রাজনৈতিক সম্পর্ক। আমি এবং চাই এই ধারা যদি জি বলুন। বলুন না, যদি আহ, এই ধারা অব্যাহত থাকে, আজকে লতিফ সিদ্দিকীকে নেওয়া হয়েছে, কালকে যদি আপনাকে নেয়, এবং আহ মুক্তিযোদ্ধারা যদি নিরাপদ না মনে করেন এই রাষ্ট্রকে, তাহলে আসলে কি হতে যাচ্ছে আর কি হবে, পরিণতিটা কি আসলে? আমি আল্লাহকে হাজের নাজের জেনে আপনাকে বলতে পারি, এ রাষ্ট্র মুক্তিযুদ্ধের রাষ্ট্র, এ দেশ বঙ্গবন্ধুর দেশ, এ দেশ আমাদের দেশ, 18 কোটি মানুষের দেশ। মুক্তিযুদ্ধ পরাজিত শক্তির দেশ এটা নয়। পাকিস্তানি পশু শক্তি আমাদের চাইতে লাখো গুণ অস্ত্রের শক্তি ছিল, ছিল না তাদের ইমানের শক্তি, ছিল না তাদের আত্মার শক্তি। আমরা সেই পাকিস্তানিদের যদি পরাজিত করতে পারি, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই 71-এর কাদের সিদ্দিকী আর হয়তো 2026, 27, 28 সালে হবে না, কিন্তু কাদের সিদ্দিকী মরে নাই, বঙ্গবন্ধু মরে নাই। তাই যারা অন্যায় করবেন তাদের আমি সাবধান করছি যে তারা দেশটাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে সাকার করবেন না। 71-এর পরাজিত শক্তি কোনোভাবে বাংলাদেশকে জয় করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তারা এই অপকর্মের জন্য, তাদের পূর্বসূরীদের অপকর্ম জন্য একজন মুসলমান আল্লাহর কাছে যেভাবে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ যদি ক্ষমা মঞ্জুর করে সেই রকম ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ ক্ষমা অর্জন করে যদি, দেশের মানুষ ক্ষমা অর্জন করে যদি, তাহলে হয়তো ভেবে দেখার একটা সময় আছে। তাছাড়া লাফালাফি যাই করুন, একদিনের জন্য দেশ, শত সহস্র বছরের
জন্যে দেশ, মুক্তিযুদ্ধের চেতনায়, বঙ্গবন্ধুর আদর্শে, মানবিক মূল্যবোধে এদেশ অবশ্যই অবশ্যই চলবে। নিশ্চয়ই আমাদের ভুল আছে, নিশ্চয়ই শেখ হাসিনার ভুল আছে। শেখ হাসিনা না হয়ে যদি বঙ্গবন্ধু হতো, তাহলে আমি দু হাত জোর করে দেশবাসীর কাছে মাপ চাইতাম, ক্ষমা চাইতাম। আমি এখনো ক্ষমা চাই, কারণ কাজ করতে গেলে ভুল হয় মানুষের, কষ্ট হয় মানুষের। সেই জন্যে রাজনীতি করলে মানুষকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ রসুলের পরে, মা বাবার পরে দেশের মানুষই হচ্ছে রাজনৈতিক নেতাদের জন্য, কর্মীদের জন্য সবচেয়ে বড় সম্পদ। আপনি সাম্প্রতিক একটা অনুষ্ঠানে একদিন আগে বলেছেন যে আপনার বিরোধিতা যারা করবে তাদের সবাইকে নির্মূল করে ফেলবেন, এটা তো রাষ্ট্রের পলিসি হতে পারে না। আপনি যখন দায়িত্ব পাবেন তখন তার জানমাল ও সম্মানের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার। এই কথাগুলো কার উদ্দেশ্যে বা কাদের উদ্দেশ্যে আপনার মন্তব্য? কথাটা কি মিথ্যে? কার উদ্দেশ্যে না, সকলের উদ্দেশ্যে, সকলের। আমার উদ্দেশ্যে এটা তারেক রহমানের উদ্দেশ্যে কথা, একথা আমার খালেদা জিয়ার উদ্দেশ্য ছিল, শেখ হাসিনার উদ্দেশ্য। আপনার পরম শত্রু যিনি, আপনি যেদিন সরকারি দায়িত্ব নেবেন, নেওয়ার পরে সেই পরম শত্রুটিরও আপনি সেবক হবেন, দাস হবেন, এ কথাটা আপনাকে মনে রাখতে হবে। আমি রাষ্ট্রীয় ক্ষমতা পেয়েছি বলে আমার যাকে অপছন্দ তাকে আমি নির্মূল করব, তার জীবন, তার সম্মান, তার সন্তান সন্ততিদের জীবন, তার সম্পদ, এর নিরাপত্তা থাকবে না, তাহলে আপনি কিসের কিসের একজন রাষ্ট্রনায়ক অথবা ক্ষমতাধর ব্যক্তি? আমি মনে করি আল্লাহ তাআলা যার হাতে ক্ষমতা দিয়েছেন তাকেই দায়িত্ব দিয়েছেন অন্যকে সম্মান করার, অন্যকে ছোট করে বড় হওয়ায় কোনো সার্থকতা নেই। অন্যকে বড় করে যদি কিছুটা বড় হওয়া যায়, সেখানে হয়তো কিছুটা সার্থক। এখন দেশের সবচেয়ে বড় প্রয়োজন বিশ্বাস। বিশ্বাসের বড় অভাব হয়ে গেছে। এখন দেশে একে অপরকে সম্মান করে না, আস্থা নাই। সেই আস্থা ফিরিয়ে আনা দরকার, ভারসাম্য ফিরিয়ে আনা দরকার। এখানে কেউ চেঙ্গিস খান হয়ে, কেউ নমরুদ ফেরাউন হয়ে, আর যাই হোক বাংলাদেশকে সুন্দর করতে পারে। বঙ্গবন্ধু যদি স্বাধীনতার পর পর যারা পাকিস্তানি সমর্থক ছিলেন, রাজাকার, আল বদর, আল শামসের, ওইভাবে ক্ষমা না করতেন, তাহলে আমরা বাংলাদেশে এতদিনও থাকতাম। অনেকের মনে হয় এটা ভুল হয়েছে, ওটা অনেকে মনে করেন একটা মারলে 10টা কেন মারবে না? একটা মারলে 10টা যিনি মারেন তিনি কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারেন না। একটা মারলে আর আরেকটাও যাতে কেউ মারতে না পারে, এর নিয়ন্ত্রণ ক্ষমতা যার আছে, নিয়ন্ত্রণ বোধ যার আছে, তিনি এটা খারাপ ব্যবহার করে, গালি দিয়ে মানুষের মন পাওয়া যায় না। আজকে একটা দুঃখ আমার অবশ্যই লাগে যে আমি 99 সাল থেকে শেখ হাসিনার কর্মকাণ্ডের যে বিরোধিতা করছে, তাকে সরকার থেকে উৎখাত করার জন্য, সরাবার জন্য, গণতান্ত্রিক ভাবে সরাবার জন্য যে চেষ্টা করেছি, যারা এই 24-এ উদ্ধার করেছে, তারা তো আমার চেষ্টার কোনো মূল্য দেয়নি, স্বীকারও করেনি। বিএনপি যে করেছে সেটাও স্বীকার করেনি। লতিফ সিদ্দিকী যে 15 বছরই করছেন, স্বীকার করেনি। সাধারণ আপামর জনসাধারণ লাখে লাখে তাদেরকে বিশ্বাস করে রাস্তায় নেমেছিল, এটাও তো এই 24 সালেরা স্বীকার করেনি। যে জন্য আমি খুব দুঃখিত যে ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয়, তাকে বাধা দিতে রাস্তায় মানুষ ঝাঁপিয়ে পড়বে না। তাদের এই ব্যর্থতা, 24-এর ব্যর্থতা, 24-এর এই নেতাগুলোর ব্যর্থতা, পিএইচসিতে অবাধে টাকা তোলা, বন্যার্থদের সে টাকা দিতে না পারা, আমাদেরকে বড় হতাশ করে দিয়েছে। আগে রাজনৈতিক মানুষকে মানুষ বড় বেশি সম্মান করত। আগে 2টা কলেজের ছাত্র কোনো দোকানে গেলে দোকানি মনে করতো যে আমার দোকানে আর কোনো অন্যায় হতো, কেউ এসে জোর করে আমার জিনিস নিতে পারবে। এখন তো 2টা ছেলে গেলে সে দোকানিরা কাঁপতে থাকে যে কখন আমার দোকান ভেঙে নিয়ে। এই যে বিপর্যয়,
এখান থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। 71 সালের মুক্তিযুদ্ধ কারো বাবার সম্পত্তি না, কারো একার না, 50, 60, 70 লাখ বাদে আর সবাই 71 মুক্তিযুদ্ধ সমর্থন করছে। কেউ খেতে দিয়েছে, কেউ পড়তে দিয়েছে। সেই মুক্তিযুদ্ধকে আমরা কেউ যদি আমাদেরই করে নেই, এক দলের করে নেই, তাহলে সেটার জন্য বিক্ষুব্ধ তো হবেই। জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধ করেছি, সেই জয় বাংলা কারো একার ছিল না। জয় বাংলা ছিল সারা বাংলাদেশের সকল মানুষের। হ্যাঁ, রাজাকারের স্পাইটার ছিল, আল বদরের ছিল না, আল শামসের ছিল না, বাকিদের তো ছিল। আমরা তাও করতে দেই নাকি যে জয় বাংলা শুধু আমার না, তোমারও। আমরা অনেক ভুল করেছি, আমাদের সেখান থেকে বেরিয়ে আসা উচিত। আমি জীবনে যা ভুল করেছি সেখান থেকে সব সময় বেরিয়ে আসার চেষ্টা করেছি। আপনি জানবেন কিনা জানি না, আমি 67 সালে টাঙ্গাইলে একটা রিক্সাওয়ালাকে স্যান্ডেল দিয়ে বাড়ি দিয়েছিলাম। 4 আনার জায়গায় 6 আনা ভাড়া চেয়েছিল বলে গিয়েছিলাম চাঁদা চাইতে 5 টাকা। সে ভদ্রলোক আমাকে বলেছিল 3 টাকার বেশি সে চাঁদা দিতে পারবে না, কারণ সে ঘুষ খায় না। জানি না সে ঘুষ খেত কি খেত না, তখন এত ঘুষ ছিল, এত ছিল না, এত সহজ ছিল। আমি ওই ভদ্রলোকের, আমার মেজাজ খুব খারাপ হয়েছে, মন খারাপ। আমি, অনেকেই মনে করে মুক্তিযুদ্ধ করেছি, পাকিস্তানিদের হারিয়েছি, ধররে মাররে কাটরে, এই হলো কাদের স্মৃতি। না, আমি চোখে দেখে একটা পিঁপড়াকেও পাড়া দিয়ে মারি নাই, কারণ আমার পিঁপড়ার জীবন দেওয়ার ক্ষমতা আমার নাই। তাই আমি যখন চাঁদা চেয়ে বিফল হয়ে মনে কষ্ট নিয়ে বাইরে বেরিয়েছিলাম, তখনই আমার মনে হয়েছিল আমি রিক্সাওয়ালাকে ওরকম স্যান্ডেল দিয়ে মেরে আমি অন্যায় করেছি। ওটা তো আমি ডিসির পোলাকে মারতে পারতাম, ওটা যদি এসপির পোলাকে মারতে পারতাম, ওটা যদি কোনো জমিদারের ছেলেকে মারতে পারতাম, কিংবা আইয়ুব খানের কোনো চাচা ভাইস্তাকে মারতে পারতাম, ঠিক আছে, ওটা আমার জন্য মানানসই ছিল। কিন্তু রিক্সাওয়ালার গায়ে হাত দেওয়া আমার মানানসই। আমি অনেক খোঁজাখুঁজি করে নিরালার মোড়ে সেই রিক্সাওয়ালাকে পেয়ে তার 2 পা চেপে ধরেছিলাম। রিক্সা ছুটে গিয়েছিল, যেখানে 4 আনার জায়গায় 6 আনা ভাড়া দিতে আমার বেঁধেছিল, সেইখানে রিক্সার যিনি যাত্রী ছিলেন তার হাত ভেঙেছিল, পাও ভেঙেছিল, রিক্সা ভেঙেছিল। সেই সব ঠিক করতে আমাদের তখন 70 টাকা খরচ হয়েছিল। সেটাও কিন্তু সাধারণ মানুষ আমাদেরকে দিয়ে দিয়েছে। তাই জন্য আপনাকে আমি বলছি, আর বাঁচবো কতদিন জানি না। একজন মুসলমান হিসাবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে বাঁচা অন্যায়। আল্লাহ জবাব চাইবেন, আমি এই জবাব কেন দিতে যাব, কেন দিতে যাব? আজকে আপনি আমাকে ডেকেছেন, প্রশ্ন করেছেন, খুব খুশি হয়েছে। আমার বিশ্বাস এ দেশ সোনার দেশ। সোনা বানাতে যেমনি নানান ঘাত প্রতিঘাত থাকে, নানান বাছাই করা হয়, পুরে খাক করা হয়, তেমনি আমাদের কাউকে পুরে খাক করতে হবে সোনা হওয়ার জন্য। সেই জন্য সরকারকে বলবো, ভেবে দেখো, আগামী 16 তারিখ পর্যন্ত ভেবে দেখুন। অভিযোগ বহু লোক করা যায়, সে দেখুন। যদি আপনাদের মনে হয় লতিফ সিদ্দিকীকে সেই কি বলে শাপলা চত্বরের মামলায় হেফাজতিদের বিরুদ্ধে মামলায় আপনাদের ভালো হবে, তাহলে জোরে সোরে মামলা। 5ই মের আগে হেফাজতিরা যখন এসেছিল, আমি কিন্তু মিরপুরে তাদের পানি খাওয়াতে গিয়েছিলাম, খাবার জি, নিয়ে আমরা জানি। গিয়েছি। আমার কাছে মনে হয়েছিল সত্যিকার অর্থে তারা ঠিক করছে। রসুলের অপমান, আল্লাহর অপমান, কোরআনের অপমান, এটা মানতে। তবে কদিন পরে যখন দেখলাম হেফাজতের যে তারা 13 দফা দাবি, তাদের আমি 1 দফা দাবির সঙ্গে একমত ছিলাম, সেই জন্য আমি গিয়েছি।
আপনি বলছেন যে 24-এর আন্দোলনের পরবর্তী যে রাজনীতি, সেখানে 24 আন্দোলনকারীদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার কারণে মানুষ আর এখন সহজে কারোর ডাকে রাজপথে নামবে না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, মুক্তিযোদ্ধাদের সঙ্গে যা করা হয়ে আসছে এবং দেশ বিরোধী ষড়যন্ত্র তো নানান পর্যায়ে চলছে, জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে। ধরুন আপনিই ডাক দিলেন আন্দোলনের, গণমানুষের স্বার্থে, দেশের স্বার্থে, তাহলে মানুষ নামবে কিভাবে? মানুষ তো বারবার মানে সিঁদুরে মেঘ দেখলে পালায়, সেই অবস্থা, ঘরপোড়া গুঁড়োর মতন। আমি আমার আত্মা থেকে আপনাকে বলছি, আমাকেই ডাক দিতে হবে এর কোনো প্রয়োজন আমি দেখি না। একটু অপেক্ষা করুন, আত্মার থেকে ডাক আসবে, মানুষের থেকে ডাক আসবে, আল্লাহর তরফ থেকে ডাক আসবে, এবং সে ডাক ফিরাবার কোনো পশু শক্তির ফিরাবার কোনো ক্ষমতা থাকবে না। অনেক অনেক ধন্যবাদ বঙ্গবীর কাদের সিদ্দিকী আপনাকে। আপনি ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা, এবং অবশ্যই মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক লতিফ সিদ্দিকীর জন্য আমাদের শুভকামনা। দর্শক, আপনারা যারা শুনছিলেন, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাকে অনেক ধন্যবাদ, এবং বর্তমান সরকারকেও বলছি, এ সরকার যেন জনগণের সরকার হয়, মানুষের সরকার হয়, মানুষের দুঃখ বেদনা, মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত করার চেষ্টা করে। এটাই হবে আপনার মাধ্যমে আমার সরকারের কাছে প্রার্থনা, দেশবাসীর কাছে কামনা। যদি খলিলুর রহমান এই কথা বলেন যে আওয়ামী লীগ নিয়ে কোনো কথা হয় নাই, ইন্দো প্যাসিফিক নিয়ে কোনো কথা হয় নাই, এইটা নিয়ে কোনো কথা হয়নি, তো ওরা 2 ঘন্টা কি করেছেন? প্রেমের আলাপ করেছেন? যদি মহিলা থাকতো তাহলে আমি স্পষ্টভাবে বলতাম যে প্রেমের আলাপ করেছেন, কিন্তু এখন পুরুষ তো এইটা বললাম না। 2 ঘন্টা কি আলাপ করেছেন? আর এই মিটিং এ যাওয়ার 2 ঘন্টা আগে ডিনারটা ক্যান্সেল করেছে। ত্রিবেদীর সাথে বাংলাদেশে বসে যে কথা হবে সেটা কি গভর্নমেন্ট, পলিটিক্স, আওয়ামী লীগ বাদে কি কথা হবে? শেখ হাসিনার সিচুয়েশন, এই জিনিসগুলি আলাপ হবে, বিকজ দ্যাট ইজ হিজ কনসার্ন। ত্রিবেদীর ওর তো এই কনসার্ন না যে এখানে আমেরিকান বেস বানাবে কি, ওই আলাপগুলি তো একটা মাছ হায়ার লেভেল হবে উইথ দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, উইথ দি ফরেন মিনিস্টার অফ ইন্ডিয়া। ওরা আলাপ করবে ইসের সাথে, সেক্রেটারি অফ স্টেটের সাথে, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে, এখানে ভালো হবে না খারাপ হবে করা। তখন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের ভিউ ছিল যে আমরা সাউথ এশিয়া আমরা নিজেরাই দেখব, তোমাকে মাতবুরি করতে হবে না সাউথ এশিয়াতে। ইউ সি, তখন এই জিনিসগুলি হয়েছিল। পরবর্তীতে এই অ্যাডমিনিস্ট্রেশন এসে বলেছে মাই ফ্রেন্ড মোদি উইল লুক আফটার সাউথ এশিয়া। সো এখন মোদি দেখবে, ইন্ডিয়ানস উইল লুক আফটার সাউথ এশিয়া।